আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ভাইয়ের বন্ধু যখন বর গল্পের চতুর্থ অংশ। পুরো বাড়ি নিস্তব্ধ, বিয়ে বাড়ি শোক বাড়ির মতো মনে হচ্ছে। ড্রয়িং রুমে ভিড় জমিয়েছে তিশা ও জিসানের বাবা মা সহ সবাই। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে না তবে লজ্জায়। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো আদালত গঠন করা হয়েছে, যেখানের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে অপরাধী তিশা। আর বাড়ির মেহমানদের এক এক প্রশ্নের তিশার চোখ দিয়ে নীরবে পানি পড়ছে। কিন্তু তিশা কিছুই বলতে পারছে না, কী বা বলবে, যেখানে নিজের বাবা মা আর সব বড়দের সামনে তাকে কাল রাতের কথা জিজ্ঞেস করছে সবাই। কাল কাল পুরো রাত জিসানের সাথে ছিল তিশা। হয়তো সবাই যা মনে করছে তেমন কিছুই না, তবু কেউ বিশ্বাস করতে রাজি না। তিশার কথার কোনো দামই দিল না কেউ। কাল রাতে তিশা ও জিসান ছাদেই ছিল। তিশা ঘুমিয়ে পড়লেও জিসান ঘুমায়নি, সারা রাতই জেগে কাটিয়ে দিল। ভোর রাতে জিসান তিশাকে কোলে করে ওর রুমে রেখে আসলো। এসবই স্বচক্ষে দেখেছে একজন, সেই হলো মিসেস সেলিনা, আশার মা। তাই সকাল হতে না হতেই তার আহাজারি শুনে সবাই ড্রয়িং রুমে হাজির হলো। জিসানকে প্রথম দেখায় তারও ভালো লেগেছিল। এক তো ছেলে হ্যান্ডসাম, তার উপর রিচ, এত এত সোনাই সোহাগা। তার উপর নিজের মেয়ের মতিগতি দেখে বুঝতে পেরেছিল আশা জিসানকে পছন্দ করে। কিন্তু জিসানের তিশার সাথে এত মেলামেশা একদমই চোখে সহ্য হচ্ছিল না। মিসেস সেলিনা চলে মিসেস সেলিনা চলে সরি মিসেস সেলিনা ছলে বলে কৌশলে অনেকভাবে জিসানের মাকে আশা আর জিসানের রিলেশনের কথা বলতে চেয়েও বলতে পারেনি। তার উপর কালকের ঘটনা, তিশাকে বাঁচাবার জন্য জিসানের এমন ছটফটানিতে তার খুব বিরক্ত লাগলো। কিন্তু তিশা নিঃশ্বাস নিতে পারছিল না বলে জিসান নিজেই তিশার ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার ঘটনায় উনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন আরও। ওখানে ওর বাবা মা, ভাই, বান্ধবী সবাই ছিল। তাদের থেকে বেশি এই ছেলের এত কিসের দরদ, তা বুঝে উঠতে পারছে না মিসেস সেলিনা। এখন তিশার পানিতে পড়ার ঘটনাও তার ঢং মনে হচ্ছে। মিসেস সেলিনা রূপকের মাকে উদ্দেশ্য করে বললেন, আপা, তোকে বলেছিলাম না এই মেয়ের চালচলন আমার একদম ঠিক মনে হচ্ছে না। তুই তো তখন আমার কথা কানেই নিলি না, এখন দেখ। আগে যদি জানতাম তোমাদের অনুষ্ঠানে এ ধরনের মেয়ে আসবে, তাহলে আমার মেয়েকে নিয়ে কখনো আসতামই না আমি। এসব কি বলছেন আপনি? কারো সম্পর্কে না জেনে কিছু বলা একদম ঠিক না, জিসানের মা বলল। দেখুন আপা, আমি না জেনে কিছুই বলি না। এই মেয়েকে আমি নিজে বহুবার আপনার ছেলের সাথে ইটিস পিটিস করতে দেখেছি। আপনিই বলুন, বড় ভাইয়ের বন্ধুর সাথে কিসের এত মেলামেশা? তার উপর একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে সারা রাত বাহিরে কাটিয়ে আসবে আর এসে বলবে আমরা তো শুধু চন্দ্রবিলাস করতে গিয়েছি, আর কিছু না। এসব কথা কি বিশ্বাসের যোগ্য বলুন? কি সম্পর্ক এদের? দেখে তো ভাই বোনের সম্পর্ক মনে হচ্ছে না। তাহলে মিসেস সেলিনার কথাগুলো এতক্ষণ তিশার বাবা মা চুপ করে শুনছিল, কিছু বলেনি। কিন্তু আর চুপ থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখনই দরজার সামনে জিসানের কথাই থেমে গেল। জিসান তিশাকে রুমে রেখেই ফ্রেশ হয়ে রায়হান ও রূপককে নিয়ে বাহিরে গিয়েছিল। কালকের পর সবাই চলে যাবে। এখানে আসার পর গ্রামটা দেখা হয়নি জিসানের, তাই ওদের নিয়ে গ্রাম দেখার জন্য সকাল সকালই বের হয়ে গেল। কিন্তু নিশির ফোনে বাড়ির দিকে রওনা দিল আবার। নিশি জিসানকে ফোন দিয়ে ফোনটা অন করে রেখে দিল
আর ফোনের অপর পাশ থেকে জিসান এতক্ষণ কি হলো সব শুনতে পাচ্ছিল। জিসান ও রায়হান দরজায় দাঁড়িয়ে আছে। ভাইকে দেখে তিশা দৌড়ে জড়িয়ে ধরল। এতক্ষণে চাপা কান্নাটা এখন আর আটকে রাখতে পারল না। কান্না করতে করতে হিসকি উঠে গেল তিশার। রায়হান বোনের মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে লাগলো। রাগে রায়হানের চোখ মুখ লাল হয়ে গেল। কিন্তু জিসান ভাবনাহীন। জিসান ডাইনিং টেবিলের সামনে বেসিনে গিয়ে মুখটাতে পানির ঝাপটা দিতে লাগলো। কাল রাত না ঘুমানোর কারণে মাথাটা এখন ব্যথা করছে। জিসান মনে মনে ভাবছে তার ঘুমানো দরকার মিনিমাম 2 ঘন্টা। তিশার ওড়নাটা দিয়ে মুখটা মুছতে লাগলো। এটা দেখে তিশা সহ উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে থাকলো। আর মিসেস সেলিনা আবারও জোরে জোরে চেঁচামেচি করতে লাগলো। দেখলা দুলাভাই, রূপকের বাবাকে কতটা বেহায়া এ ছেলে, বড় ছোট কিছু মানে না। মুখ মুছতে মুছতে জিসান বলে উঠল, কেন আন্টি, এখানে বেহায়ার কি দেখলেন? আমি তো জাস্ট মুখটাই মুছলাম, কিস তো করিনি, নাকি জড়িয়ে ধরেছি? জিসানের বাবা চিৎকার করে উঠল, সরি বাবা, শুরু কিন্তু উনিই করেছে। আর তাওহিদ মাথায় হাত দিয়ে বসে আছে। এরপর এখানে কি হবে তা ওর ভালো করে জানা আছে। ভাইয়ের রগে রগে চেনে ও, তাই নীরব দর্শক হিসাবে বসে আছে নেক্সট সিন দেখার জন্য। জিসানের বাবা উঠে চলে যাওয়ার সময় মিসেস সেলিনাকে উদ্দেশ্য করে বললেন, আপনার যা জানার আমার ছেলের থেকে জেনে নিন। ও আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আশা করি। তার পিছে পিছে জিসানের মা ও তিশার বাবা মাও চলে গেলেন। মিসেস সেলিনা সহ ড্রয়িং রুমে উপস্থিত সবাই খুব অবাক হলো। তারা ভাবছে এ কেমন পরিবার, তাদের ছেলে মেয়ে এমন একটা কাজ করলো, অথচ শাসন করা তো দূরের কথা, কিছুই বলল না। আর তারাই বা কি বলবে? এতদিন যেটা কাউকে জানতে দেওয়া হয়নি এখন সবাই জেনে যাবে। কিন্তু ভাবার বিষয় জিসান কিভাবে এটা তুলে ধরবে, কারণ জিসানের স্বভাব সম্পর্কে ওর ফ্যামিলির ধারণা আছে। বরং এখানে তারা উপস্থিত থাকলে তাদেরই লজ্জা পেতে হবে, কারণ তাদের ছেলে যে তিশার সময় অনেকটা বেহায়া হয়ে যায়। তাই যে যার যার কাজে চলে গেল। তাদের জানার কোনো ইচ্ছা নেই তাদের ছেলে মেয়ে রাতভর কি করেছে। এদিক দিয়ে জিসান তিশাকে, কি এত চোখের পানি কোথায় পাস বলতো? এদিকে জিসান তিশাকে, কি রে এত চোখের পানি কোথায় পাস বলতো? তোকে তো মরুভূমিতে ছেড়ে দিলে সেখানে ছোটোখাটো একটা সমুদ্র বানিয়ে ফেলতে পারবি। জিসান জাস্ট শ্যাট আপ, দেখতে পাস না ওর অবস্থা? রায়হান বলল, আমি কি দেখব? তুই দেখ ও কিভাবে গঙ্গা যমুনা ছাড়ছে, মনে হয় জামাই মারা গেছে। আরে আমি মারা গেলেও ও এত কান্না করবে না যতটা এখন কাঁদছে। এই ছেলে, এই তুমি মারা গেলে ও কেন কাঁদবে? কি সম্পর্ক তোমাদের? এমন ভনিতা না করে তাড়াতাড়ি বলো। বন্ধুর বোনের সাথে এমন অবাধ্য চলাফেরা করতে লজ্জা করে না? তোমার বোনের সাথে রায়হান যদি এমন করতো তাহলে? মিসেস সেলিনা বলল। এবার জিসান একটু রেগে গেল। তিশার হাতটা ধরে মিসেস সেলিনার সামনে এসে দাঁড় করালো। কি বললেন আপনি? রায়হান কেন আমার বোনের সাথে এরকম করবে? আমি বা কেন লজ্জা পাওয়ার দরকার বলে মনে হলো আপনার? আর আমারই কেন লজ্জা পাওয়া দরকার বলে মনে করছেন? ও আমার বউ, আর আমার বিবাহিত স্ত্রীর সাথে আমি কি করব না করব এখন কি আপনাকেও বলতে হবে, নাকি লাইভ দেখাতে হবে? তিশার কোমরটা আঁকড়ে ধরে নিজের সাথে চেপে ধরে কথাটা বলল জিসান। আর তিশা, সে তো এখনও চুপ। তিশা খুব ভালো করেই বুঝে ফেলেছে আজ আর জিসানকে সত্য বলতে কেউ আটকাতে পারবে না। জিসানের মুখে এ কথা শুনে মিসেস সেলিনা, রূপকের বাবা মা সহ সবাই অবাক।
কি বলছে এসব? রূপকের বাবা মা রায়হানের দিকে তাকায়। রায়হান চোখের ইশারায় বোঝায় কথাটা সত্য। কি যা তা বলছো? নিজের পাপ লুকাবার জন্য এখন বিয়ের ঢোল বাজাচ্ছ? তোমার সাথে ওর আবার কবে বিয়ে হলো? তুমি তো আসলেই 2 দিন আগে। তাহলে বিয়ে কখন হলো? রায়হান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, 4 বছর আগে। মানে জিসান যেদিন প্যারিস যাবে সেদিনই ওদের বিয়ে হয়। সম্পর্কে এখন ওরা হাজব্যান্ড ওয়াইফ। কি বুঝলেন আন্টি? আর কোনো প্রশ্ন আছে আপনার? মিসেস সেলিনা সহ সবার মুখ এখন বন্ধ হয়ে গেল। এখন বুঝতে পারলো সবাই কেন জিসান ও তিশার পরিবার ওদেরকে কিছু বলল না। তিশার চাচা রায়হানের কাছে এসে, তাহলে এ কথা আমাদের কেন বলিসনি? আমরা কি এতটাই পর তোদের? না চাচা, আসলে তখন পরিস্থিতি এমন ছিল, আর তিশার শর্ত ছিল এই বিয়ের কথা আপাতত কাউকে না বলতে। তিশা তখন ছোট ছিল, আর আমরাও ভেবে দেখলাম এটাই ঠিক, তাই কাউকে কিছুই বলিনি। আমরা চেয়েছিলাম জিসান আসলে একেবারে ধুমধাম আয়োজন করে তোমাদের সবার আশীর্বাদে আবার ওদের বিয়ে দেব, তাই আর কিছুই না। আজও বলতে চাইনি, কিন্তু আজও পরিস্থিতি এমন হলো যে না বলে উপায় নেই। বিনা কারণে আমার বোনের সম্পর্কে আর কোনো আজে বাজে কথা আমি মোটেও টলারেট করব না। এরপর কিছু হলে আমাকে দোষ দিতে পারবেন না চাচা। রায়হান পানিটা খেয়ে চলে গেল। জিসানকে তিশার সব কাজিনরা ঘিরে ধরেছে। আরে জিজু, আপনি এতদিন কই ছিলেন? আগে কেন বলেন না আপনি আমাদের জিজু হন? কেন বললে কি হতো? তিশার দিকে আর চোখে তাকিয়ে ঠোঁটের কিনারায় বাঁকা হাসি নিয়ে আবার জিগায়, এতদিন জামাই আদর থেকে বঞ্চিত হতে হতো না আপনার, আর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেমও করতে হতো না নিজের বউয়ের সাথে। আমরাই সুযোগ করে দিতাম। তিশার কাজিনদের কথা শুনে জিসান হেসে উঠল। কিন্তু তিশার মাথাটা গরম হয়ে যাচ্ছে। এতক্ষণ মিসেস সেলিনার কথায়ও এত মেজাজ গরম হয়নি যতটা জিসানের ওই বাঁকা হাসির পেছনে কারণটার জন্য হচ্ছে। এতক্ষণ ধরে এত কিছু সহ্য করে কী লাভ হলো? সত্যটা বলবে না বলেই তো চুপ ছিলাম, কিন্তু এই জিসান এসে সব আশা আমার ভ্যানিশ করে ফেলল। জিসান থেকে বাঁচা এখন সহজ হবে না। আগে ওনার আমার রিলেশনের কথা কেউ জানতো না বলে কিছুটা দূরত্ব বজায় রাখতো, কিন্তু এখন তো মনে হয় গ্রিন কার্ড পেয়ে গেছে, সব বেহায়াপনার লিমিট ক্রস করে দেবে, আর ভুগতে হবে আমাকে ওনার অত্যাচারে। আল্লাহ বাঁচাও আমায়। কেন এই লোকটাকে আমার গলায় ঝুলিয়ে দিলাম? জিসান ভালো করেই বুঝতে পারছে তিশা মনে মনে কি ভাবছে। তিশার কাজিনদের উদ্দেশ্য করে বলে, সমস্যা নেই আমার কিউটি শালীরা, তখন দিতে পারোনি তো কি হয়েছে, এখন দিবে। জিসানের কথায় তিশার কাজিনরা বিস্ময় একটা হাসি দিল, আর তিশা অবাক হলো। শোনো, এখন তোমরা আমার একটা উপকার করো, আমি ঘুমাবো মিনিমাম 2 ঘন্টা। তোমরা জাস্ট খেয়াল রেখো এই 2 ঘন্টায় আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে, ওকে? তাহলে আমি প্রমিস করছি কাল তোমাদের আইসক্রিম পার্টি দেব। সবাই একাধারে চিল্লিয়ে উঠল ইয়াহু বলে। বেস্ট জিজু আমাদের। জিসান ওদের সবার সামনে থেকে তিশার হাতটা ধরে তিশার কাজিনদের চোখ টিপ মেরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। সবাই ও করে পিছন শীষ মারল, আর এদিক দিয়ে তিশা জিসানের কাছ থেকে নিজের হাতটা ছোটাতে ব্যস্ত। আরে আমাকে এমন আটার বস্তার মতো কেন টানছেন? কেউ দেখলে কি মনে করবে? কেউ কিছুই ভাববে না। সবার মুখে সুপার গ্লু মেরে দেওয়া হয়েছে, আর আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব। কার বাপের কি? আর কি বললি তুই? জিসান তিশাকে রুমের ভেতরে এনে দরজাটা লক করে দিল। পেছনে ঘুরে, সিরিয়াসলি তুই কি আটার বস্তা? আয় তো দেখি। এটা বলেই তিশাকে কোলে তুলে নিল। আহ করছেন কি? নামান আমাকে। কেন?
একটা ভুরু উঁচু করে এমনভাবে জিজ্ঞেস করলো মনে হয় কিছু বোঝে না জিসান। নিরীহ প্রাণী সে। কেন মানে কি? নামান আমাকে। এভাবে কোলে তোলার কারণ কি? দেখতে হবে না? আমি আমার বউটার ভার সামলাতে পারিনি, তাই চেক করছি। মানে কি? আমি কিন্তু একদমই মোটা না। তাই তো দেখছি। না খেয়ে যে ফিগার বানিয়েছিস, উফ, এতে তো আমি আরও পাগল হয়ে যাব। জিসান তিশাকে এক চোখ টিপ মেরে। জিসানের এমন পিঞ্চ মারা কথায় তিশার গা জ্বলে যাচ্ছে। তিশা জিসানের কোলেই ছটফটাতে লাগলো নামার জন্য। তিশার এসব দেখে এবার জিসান রেগে গেল। আর একবার যদি এমন ব্যাঙের মতো লাফালাফি করবি তাহলে সোজা বারান্দা দিয়ে নিচে ফেলে দিব। তখন কিন্তু হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকতে হবে। আমার অবশ্য সমস্যা নেই। আমি তখন কোলে করে তোকে সব জায়গায় নিয়ে যাব। কি বলিস? ফেলবো? জিসানের কথা শুনে তিশা ভয়ে জিসানের গলাটা জড়িয়ে ধরে মাথা নেড়ে না বলল। জিসানের কথা শুনে তিশা ভয়ে জিসানের গলাটা জড়িয়ে ধরে মাথা নেড়ে না বলল। জিসান তিশাকে বিছানায় বসিয়ে দিতে দিতে বলল, আমি একটু কনফিউজড আছি জানিস। তিশা ভুরুটা কুঁচকিয়ে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন আনলো মুখে। জিসান তিশার একদম মুখের সামনে এসে জিজ্ঞেস করলো, তুই কি আমার ভার নিতে পারবি? আমি খুব চিন্তিত এটা নিয়ে। জিসান তিশার দিকে একবার ভালো করে তাকিয়ে তিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তোকে বেশি করে খাইয়ে দাইয়ে আরও একটু গোলুমোলু করে তুলবো, তখন হয়তো সমস্যা হবে না। কি বলিস? জিসান তিশার দিকে তাকিয়ে দেখল তিশার মুখে এখনও সেই প্রশ্নবোধক চিহ্ন। জিসান দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, তোকে বোঝানো আর কলা গাছে দড়ি দিয়ে মরা একই কথা, বাদ দে। শোন, আমি ঘুমাবো, আমার মাথাটা টিপতে থাক। আর একটা কথা, দাঁতে দাঁত চেপে, খবরদার এখান থেকে এক পাও নড়বি না। আর উঠে তোকে না পেলে খুন করে ফেলবো আমি, বুঝলি? জিসানের এ ধরনের কথায় তিশার চোখ বড় বড় হয়ে যায়। জিসান তিশার কোলে মাথাটা রেখে কোমরটা জড়িয়ে পেটের মধ্যে একটা কিস করে। এতে তিশা কিছুটা নড়ে চড়ে বসলে জিসান আরও একটু টাইট করে ধরে। তিশা মনে মনে ভাবছে শুরু হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে তিশা জিসানের মাথা টিপতে টিপতে 4 বছর আগের ভাবনায় ডুব দিল। আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন। বাড়ির কাছেই স্কুলটা ছিল আমার, তাই প্রতিদিন একাই যাওয়া আসা করতাম। স্কুলে যেতে আমার খুব ভালো লাগতো। কারণটা পড়ালেখা ছিল না। পড়ালেখায় আমি বরাবরই কাঁচা ছিলাম। ডক্টর, ইঞ্জিনিয়ার হবার কোনো শখ কোনো কালেই ছিল না। তাই পড়ালেখায় এত সিরিয়াস কখনোই হইনি। কিন্তু এতটুকু বুঝতাম আজকাল একজন মেয়ের নিজের পায়ে দাঁড়াবার জন্য পড়ালেখা করাটা জরুরি। তাই চালিয়ে যেতাম। স্কুল আমার প্রিয় জায়গাটার মধ্যে একটি ছিল। কারণ এখানে এসে আমি বিন্দাস চলতে পারতাম। বাসায় তো মায়ের বকুনি থাকে নন স্টপ, আর রায়হান ভাইয়ের শাসন, উফ, আমি এদের জ্বালায় হাঁপিয়ে উঠতাম। ভালোর মধ্যে ছিলাম আমি আর বাবা। বাবা বরাবরই নীরব দর্শকের ভূমিকা পালন করত তাদের মাঝে, তবে আমায় অনেক আদর করত। এই মানুষটিকে সবসময় আমার পাশে পেয়েছি। আমি যতই ভুল করি না, বাবা একটি হাসি দিয়ে শুধু বলতো, ভুলই তো করেছে, কারো খুন তো করেনি, বাদ দাও। মা তখন বাবার উপর চরম বিরক্ত হতো, অথচ বাবার তাতে কোনো রিয়াকশন হতো না। বাবার পরে কেউ যদি আমায় বুঝতো
তারা হলো আমার স্কুল লাইফের ফ্রেন্ডসরা। আর এই ফ্রেন্ডসদের সাথে আড্ডা আর মাঝে মাঝে টিচারদের সাথে কিছু দুষ্টুমি করে দিনগুলো ভালোই চলছিল। কিন্তু একদিন ঘটল এক অঘটন। আমি স্কুল ছুটির পর আমার কিছু ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। ইউসুফ চাচার ঝালমুড়ি, আমাদের এলাকার বেস্ট ঝালমুড়ি উনি বানায়। শুধু আমাদের এলাকা না, তার ঝালমুড়ি খেতে অন্যান্য জায়গা থেকে লোকজন এসে ভিড় জমাতো। এতদিন অবশ্য উনি ছিলেন না। শুনেছিলাম চাচা নাকি গ্রামে গিয়েছিল, ওনার একমাত্র মেয়ের বাচ্চা হবে। তাই চাচাও এতদিন মেয়ের সাথেই ছিল। এতদিন পর চাচাকে পেয়ে সবাই ভিড় জমালো আবার। আমিও চাচার পাশে গিয়ে দাঁড়ালাম। চাচা খুব প্রাণবন্ত মানুষ, সবার সাথে খুব সুন্দর করে হেসে কথা বলে। তার সাথে কথা বলে কেউ বুঝতেই পারবে না উনি অশিক্ষিত। যেখানে আমাদের সমাজে শিক্ষিত লোকগুলো নিজের শিক্ষার অহংকারে এমন ভাব করে যে অল্প শিক্ষিত মানুষগুলো কে নগণ্য মনে করে, কিন্তু তারা কেন বোঝে না শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে আগে নিজের মনুষ্যত্বকে জাগাতে হবে। যাই হোক, আমাকে দেখে চাচা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো মামুনি? আলহামদুলিল্লাহ চাচা। আপুর তো বেবি হয়েছে। কি বেবি? চাচা আমার দিকে তাকিয়ে হাসিটা আরও একটু বড় করে বলল, একটা রাজকন্যা হইছে। দেখতে জানো একদম তোমার মতো। টোকা দিলেই মনে হয় অহনি রক্ত ঝরব। আমিও চাচার কথায় একটা মিষ্টি হাসি দিলাম, কিন্তু আমার সেই হাসিটা হয়তো একজনের একদমই পছন্দ হয়নি। তার গায়ে জ্বালা বাড়িয়ে দিয়েছে। হঠাৎ কিছু শব্দ পেলাম। শব্দটা ছিল থাপ্পড়ের। কেউ আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারল। না চাওয়া সত্ত্বেও চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। এতগুলো মানুষের সামনে কে এটা করলো? তাকে তো আজ আমি মেরে কাবাব বানিয়ে রাস্তার কুকুর বিড়ালদের খাওয়াবো। এমন আকাশ পাতাল চিন্তা করে সামনে তাকাতেই আমার সব রাগ ফুস। এই প্যারা কোথা থেকে আসলো? নিজের অজান্তেই বলে ফেললাম। একজোড়া রক্তিম চোখ আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই আমাকে চিবিয়ে শরবত বানিয়ে খাবে। আমি শুকনো একটা ঢোক গিলে জিজ্ঞেস করতে যাব, তার আগে জিসান নামের এই প্যারা আমার হাতটা ধরে টেনে বাইকে বসালো। ওনার এমন রুড বিহেভিয়ার আমার একদম পছন্দ না। সব সময় আমার সাথে এমন করে। আমার সব বিষয় তার নাকটা না ঢোকালে কি হয় না? না, সে তবুও ঢোকাবে। কেন রে ভাই, তুই আমার কে? শুধু ভাইয়ের বন্ধু বলে সহ্য করি, কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। বাইক বাসার সামনে এসে থামলে আমি তাকে কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলাম। মনটা ভীষণ খারাপ, তাই ছাদে খোলা চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে আছি। হালকা মৃদু বাতাস এসে চুলগুলোর সাথে যেন খেলা করছে। দূরের আকাশে কিছুটা মেঘ জমে যাওয়ায় সূর্যের গ্লানিটা কম লাগছে। মন ভালো করার মতো একটা পরিবেশ, কিন্তু আমার মনটা ভালো নয়। এক টুকরো ঘন কালো মেঘ যেন আমার মনের বাগানকে ঘিরে রেখেছে। আর যে কখনো সময় এক টুকরো ঘন কালো মেঘ যেন আমার মনের বাগানে ঘিরে রেখেছে। আর যে কখনো সময় সেই মেঘ থেকে বৃষ্টি নেমে পড়বে আর আমাকে ভিজিয়ে দেবে। আর এতে আমার ঠান্ডা কাশি জ্বর হলেও কারো কিছু আসে যায় না, ঠিক যেমন আজ হলো। আজকের ঘটনা জানার পরও রায়হান ভাইয়ের নীরব ভূমিকা আমার ছোট্ট মনটাকে অভিমানে ভরিয়ে দিল। রায়হান ভাইয়ের কাছে বোনের থেকে বন্ধুর মূল্যটা মনে হয় বেশি, তাই তো এমন করলো। শুধু কি রায়হান ভাই, আমার মায়েরও তো একই অবস্থা। জিসান বলতে পাগল। আমার মায়ের নজরে জিসান ভাই যা করে তাই ঠিক। তার কোনো কাজ ভুল হতেই পারে না। সে তো যথারীতি সবাইকে বলেই বেড়ায় তার দুটো ছেলে, রায়হান আর জিসান। আমি যে তার একমাত্র মেয়ে,
তার সামনে বারবার উকিঝুঁকি দিয়ে বোঝানোর চেষ্টা করি আমার নামটাও বলো, তাহলে জনসাধারণ মানুষ আমাকেও চিনতে পারবে। কিন্তু না, প্রত্যেকবারের মতো আমার ভাবনায় মা এক বালতি জল ঢেলে বলবে, কি এমন অসাধারণ কাজ করেছিস যে তোর নামে ঢোল পেটাবো, আরে একবার তো ক্লাসে প্রথম হয়ে দেখা, তখন দেখবি আমি কি করি। এলাকার প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তোর সুনামের জয় জয় করে বেড়াবো। দরকার পড়লে তোর ছবিও দিয়ে আসবো, যাতে রাস্তাঘাটে সবাই তোকে চিনতে পারে। মায়ের এমন কথায় বরাবরের মতো আমার এই পিচি মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই জন্মে আমি ক্লাসে প্রথম হতেও পারবো না, আর মায়ের মুখে নিজের জয়ধ্বনি শোনাও হবে না। হায়রে আমার কপাল! উনি থাক ওনার দুই ছেলে নিয়ে। জিসান ভাইয়ের প্রতি আমার মায়ের এই অগাধ ভালোবাসার একটি কারণ আছে। জিসান ভাই রায়হান ভাইয়ের বাল্যকালের বন্ধু। তারা স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় একসাথে ছিল। এত বছরেও তাদের বন্ধুত্বের কোনো ফাটল ধরেনি, বরং বেড়েছে। মায়ের মুখে শুনেছিলাম রায়হান ভাই আর জিসান ভাই যখন ক্লাস 7 বা 8-এ পড়তো, তখন একদিন এক স্কুল ছুটির পর বন্ধুত্ব দু বন্ধু স্কুলের পাশের মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় হঠাৎ বলকে জোরে মারায় বল মাঠ থেকে রাস্তায় গিয়ে পড়ল। রায়হান ভাই বেখেয়ালে হয়ে বলটা নিতে গেল। সামনে আসা ট্রাকটার দিকে কোনো ধ্যান ছিল না, কিন্তু জিসান ভাই ঠিক সময় এসে রায়হান ভাইকে ধাক্কা মারে। রায়হান ভাইয়ের কিছু না হলেও জিসান ভাই প্রচণ্ড ব্যথা পায় সেই দুর্ঘটনায়। এরপর থেকে জিসান হয়ে ওঠে আমার পরিবারের সরিষা ফুল, আর আমি হলাম তাদের বাগানের কাঁটা। আমাকে কেউ ভালোবাসে না। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘুরে দেখি জিসান ভাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাবার সাথে সাথে চোখগুলো অন্যদিকে ঘুরিয়ে বলল, এখানে কি করছিস তুই? আমি তার কথা শুনেও না শোনার ভান করে চলে যেতে চাইলাম, কিন্তু কপাল আর পারলাম কই। তার আগেই জিসান ভাই আমার হাতটা ধরে ফেলল, আমাকে সামনে দাঁড় করিয়ে বলে, এক কদমও নড়বি না আমি না বলা পর্যন্ত। না চাইতেও দাঁড়াতে হবে, কারণ তার কথা না শুনলে নিজের কপালে নিজের কুড়াল মারা সমান। কখন কি করে বসে আল্লাহই জানে। জিসান ভাই খুব গম্ভীর কণ্ঠে বলল, বড় হচ্ছিস, শরীরের গঠন রূপে পরিবর্তন আসছে। এখনও কি তোকে বলে দিতে হবে রাস্তাঘাটে তোকে কিভাবে চলাফেরা করতে হবে? নিজের বেলটাকেও সামলাতে পারিস না, তাহলে পড়িস কেন? জিসান ভাইয়ের এ কথায় আমি ওনার দিকে তাকালাম। এখন মাথার সব নাটবল্টুগুলো কাজ করতে শুরু করলো। আমি এতক্ষণে বুঝতে পারলাম পাবলিকের সামনে আমাকে মারার রহস্য। আমি লজ্জায় মাথাটা নিচু করে ফেললাম। ছি, এমন দুর্ঘটনাগুলো অল টাইম জিসান ভাইয়ের সামনেই কেন হয়? তখন নিশ্চয় সবাই দেখেছে, কি লজ্জার বিষয়। সাথে জিসান ভাইয়াও। আমার তো মাটি খুঁড়ে ডুব দিতে মন চাইছে। আমার অবস্থা বুঝে জিসান ভাই বলল, আজ লাস্টবার বলছি, এরপরও এমন ভুল দেখলে আর এমন বেখেয়ালভাবে চলাফেরা করলে তোর জন্য ভালো হবে না। আমাকে ভালো করেই জানিস তুই। তোর ঘরে দুটো সাদা ওড়না এনে রেখেছি, কাল থেকে ওগুলো পরে যাবি স্কুলে। আমি কি বলেছি শুনতে পেয়েছিস? একটু চিৎকার দিয়ে। আমি তার ধমকে একটু কেঁপে উঠলাম, মাথা নেড়ে হ্যাঁ বললাম। এখন রুমে যা, কিছুক্ষণ পর সন্ধ্যার আজান দিবে, এই সময় কখনো ছাদে আসবি না, রুমে গিয়ে পড়তে বস। তিশা আর 1 মিনিটও অপেক্ষা করেনি, দৌড়ে নিচে চলে গেল। আজ জিসান ভাইয়ের পুরো পরিবার আসছে আমাদের বাসায়, শুধু তাওহিদ ভাইয়া ছাড়া। নিজের বিয়ের দাওয়াত নিজে দিতে হয়তো লজ্জা পাচ্ছে, তাই হয়তো আসেনি।
আর এছাড়া তাওহিদ ভাই খুব ব্যস্তও থাকে। জিসান ভাই থেকে 3 থেকে 4 বছরের বড় হবে উনি। বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসেছে, এখন নিজেদের হসপিটালের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। ঢাকা শহরে প্রায় তিনটি হসপিটাল তাদের, এর মধ্যে একটাতে গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এসব হসপিটালগুলো তাওহিদ ভাইয়া এখন একাই সামলায়। ব্যস্ত খুব বাস্তববাদী মানুষ নাকি তিনি, রায়হান ভাইয়ার মুখ থেকে শুনেছিলাম। যাই হোক, তার বিয়ে ঠিক হয়েছে তানজিলা আপুর সাথে। তানজিলা জিসান ভাইয়ের বাবার বন্ধুর মেয়ে, দেখতেও বেশ সুন্দর। তাওহিদ ভাই নিজের বাবা মায়ের পছন্দেই বিয়ে করবে বলে কোনো সমস্যা নেই এই বিয়ে নিয়ে। বিয়ে 1 মাস পর, তাই কার্ড দেওয়া এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আমি মাত্র কোচিং থেকে বাসায় আসলাম, এসেই দরজার সামনে এত মানুষের জুতো দেখে মনে মনে ভাবলাম কে আসলো। চিন্তা করতে করতে কলিং বেল বাজাতে লাগলাম। হঠাৎ চোখ গেল সামনের বিল্ডিং এর দিকে। কয়েকজন প্রতিবেশী উকিঝুঁকি দিয়ে দেখছে, হয়তো তাদের মনেও আমার মতো কিউরিসিটি কাজ করছে। আমি হাসতে হাসতে দরজা ধাক্কাতে যাব, তার আগেই কেউ দরজাটা খুলে ফেলে, আর আমি তার উপর পড়ে যেতে নিলেই সে আমার বাহু দুটো ধরে ব্যালেন্স করে দাঁড় করায়। জিসান ভাই আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকে দেখে একটা শুকনো হাসি দিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে জিসান ভাইয়ের পরিবারদের দেখে আমি শকড। পরে জানতে পারলাম তারা দাওয়াত দিতে এসেছে। জিসান ভাইয়ের মা আমাকে তার কাছে বসালো, আমার মাথাটা টেনে কপালে একটা আদর দিল। তার আমার প্রতি এতটা ভালোবাসা খুবই মুগ্ধ করলো। উনি আসলেই অনেক ভালো, কিন্তু ওনার মতো ভালো মানুষের ঘরে এই তিতা করলা জিসান কোথা থেকে এলো এটা বুঝতে পারছি না। জিসানের মা তিশার মুখটা 2 হাতে নিয়ে বলল, আমার ছেলেটা একদম ঠিকই বলেছে, তুমি আসলে একটা চাঁদের টুকরা, তোমার হাসিতে মায়া লেগে আছে। আমি তো তার কথা শুনে অবাকের চরম সীমানায়। জিসান ভাই এসব বলেছে তার মায়ের কাছে আমার সম্পর্কে, বাট হোয়াই? আমি আর চোখে জিসান ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম, সেও নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি তার এই হাসির রহস্য তখন বুঝতে পারিনি। নিশি আর তিশা তো সেম বয়স, তাই না আপা? তিশার মা, শুধু 2-3 মাসের বড় ছোট ওরা। জানো তিশা, তুমি যেদিন হয়েছিলে, রায়হান তো ভয়ে তোমাকে কোলেই নিতে চায়নি। জিসানকে ফোন দিয়ে বলে, জানোস জিসান, বাবা না আমার জন্য একটা পুতুল নিয়ে এসেছে। একদম তুলতুলে পুতুল, একদম রূপকথার গল্পের পরীর মতো দেখতে এই পুতুলটা। তখন জিসানও জিদ করলো সে ওই মুহূর্তে এই পুতুলকে দেখবে। ওকে অনেক বোঝানোর পরও যখন শুনছিল না, তখন বাধ্য হয়ে রাত 11টায় তোমার আঙ্কেল ওকে হসপিটালে নিয়ে আসে। রায়হান কোলে না নিলেও সেদিন তোমাকে জিসান কোলে নিয়েছিল, আর তখনই সে আর এক আবদার করে বসে, এই পুতুল তার চাই। সে কাউকে তার পুতুল ধরতে দিবে না, এই পুতুল শুধু তার। রায়হানকে তো যথারীতি ধমকাতে লাগলো, আজ থেকে এটা শুধু তোর পুতুল না, আমারও। আমরা দুজনই ওকে আগলে রাখবো আজ থেকে। আন্টির মুখে এসব কথা শুনে কেন জানি খুব লজ্জা লাগছিল আমার। জিসান ভাইয়ের দিকেও তাকাতে পারছিলাম না। জিসান ভাইয়ের মনে আমার জন্য এমন চিন্তা তো আমি কখনো কল্পনাও করিনি, কারণ আমার কাছে জিসান ভাইকে টেবিলে পড়ে থাকা সেই ডিকশনারিটার মতো মনে হতো, যেটার উপকারিতা থাকলেও পড়তে বড়ই বোরিং লাগে। আমার কানে এখনও সেই কথাটা বাজছে, আমরা দুজনেই ওকে আগলে রাখবো। আগলেই তো রেখেছে। জিসান নামক প্যারাটি আমার সমস্ত জীবনে জড়িয়ে আছে। ছোটবেলা থেকেই আমি তার কড়া শাসন পেয়ে আসছি। উনি আমার সাথে ভালো করে একটু কথা বলেছে এমন কোনো দিন মনে নেই আমার। মনে পড়বেই বা কীভাবে? জিসান ভাই এমন কখনো করেনি। সব সময় আমার উপর চিল্লাচিল্লি হাউকাউ ছাড়া কিছুই বলতো না। এখানে যেতে পারবি না, ওখানে যেতে পারবি না, এটা কেন করিস, ওটা কেন পড়িস।
উফ, আমার পুরো লাইফ শুধু তার বিধিনিষেধ মানতে মানতে পার হয়েছে। উনি আমার কাছে একটা বিষাদময় মাথা ব্যথা ছাড়া আর কিছুই না। আর এই মাথা ব্যথা থেকে মুক্তি চাই আমি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস আমি একটু ভালোই ছিলাম, কারণ জিসান ও রায়হান ভাই দুজনেই ব্যস্ত হয়ে পড়েছিল বিয়ের আয়োজনে। তাই আমাকে নিয়ে তাদের টেনশনটা একটু কম। আর আমার কাছে মনে হলো কত বছর পর আমি যেন কারো খাঁচা থেকে মুক্তি পেয়েছি। আমিও আমার মন মর্জি মতো চলতে লাগলাম। 2 দিন ধরে মায়ের কানের সামনে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছি শপিংয়ের জন্য। শপিং না করে দিলে বিয়েতে যাব না বলে দিলাম। কিন্তু আমার মা বলে কথা, কথা যেন কান দিয়ে যায় না তার। হতাশ হয়ে নিজের রুমে বসে হেডফোন কানে দিয়ে গান শুনছিলাম। কিছুক্ষণ পর মা কতগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে রুমে ঢুকলো। আমি মাকে কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই মা বলে উঠল, নে তৃষা, তোর শপিং, গায়ে হলুদ, বিয়ে, বৌভাতে কী কী পরবি সব আছে। আমি প্যাকেটগুলো খুলে শকড এর উপর শকড খেলাম। প্রতিটা ড্রেস অসাধারণ আর আমার পছন্দের রং। এর সাথে ম্যাচিং জুয়েলারিও আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার মায়ের চয়েস এত উন্নত হলো কি করে? আর মা শপিং করতে গেল কখন আর আমাকে নিল না কেন? চলবে। হ্যালো বন্ধুরা, যাদের যাদের এই গল্পগুলো ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা যারা এই গল্পের পরবর্তী পার্ট দেখতে চাচ্ছেন তারা বেল বাটনটি অন করে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।